নতুন সরকার গঠনের পরে দায়িত্ব বন্টনের পর অর্থনীতিকে পুরোদমে গতিশীল করার চেষ্টা চলমান রয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের রয়েছে কিছু সংকট এবং সংস্কারের অপরিহার্যতা। এদিকে এসব কিছু মাথায় নিয়ে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। 10 বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সূচকের উত্থান দেখেছি আমরা গত সপ্তাহের শেষ দিনে। চলতি সপ্তাহের প্রথম দিনেও সেই ইতিবাচকতা দেখা যাচ্ছে। সব খবরই জানাবো, সাথে বন্দর ও হাটের খবর থাকছে। বই নিয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন। নিরাপত্তার কারণ দেখিয়ে ব্যাংকের লেনদেন সীমিত করা হয়েছে। টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধ দেওয়া হয়েছে 2 লাখ টাকা পর্যন্ত। প্রত্যেক অ্যাকাউন্ট থেকে বা একটি হিসাব থেকে এই পরিমাণ টাকা উত্তোলন করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা শনিবার রাতে পৌঁছে যায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে এবং আজকে থেকে পুরো 1 সপ্তাহ যাবত এই নির্দেশনা কার্যকর থাকবে। আমরা দেখছি নিরাপত্তার কারণে সীমিত থাকছে ব্যাংকের নগদ টাকা উত্তোলন। একদিনে চেকের মাধ্যমে 2 লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। তবে ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ অর্থ স্থানান্তর করা যাবে। রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক লেনদেনে বাড়তি সতর্কতার নির্দেশ BFIUর অর্থাৎ বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিটের এই নির্দেশনা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিরা যেহেতু জানেন যে মাঠে পুলিশ প্রশাসন তেমনভাবে নেই, সে কারণেই যাতে কোনো ধরনের অরাজকতা তৈরি না হতে পারে এই টাকার মাধ্যমে, সেই জিনিসটি মাথায় রেখে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশনা দিয়েছে যে ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করা যাবে। একই সাথে টাকা পরিবহনের সমস্যা হচ্ছে, শাখা ব্যাংকগুলোতে টাকা নেওয়া যাচ্ছে না। এই দুটি কারণে মূলত ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনকে সীমিত করা হয়েছে। এবারে আমরা দেখে নিতে চাই যে এই কয়েকদিনের ব্যবধানে জানেন যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও পদত্যাগের হেডেক পড়েছে। আমরা সেই পদত্যাগগুলো একটু দেখে নিতে চাই। BSEC বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার চেয়ারম্যান শিবলি রুবায়েত পদত্যাগ করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছিলেন 28 এপ্রিল 2024। 2020 থেকে 24 সাল পর্যন্ত তার প্রথম মেয়াদের কার্যকারিতা ছিল। এরপরে শনিবার রাতে পদত্যাগপত্র পাঠিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। পদত্যাগপত্রে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন তিনি। 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগের পরে তিনি আর অফিস করেননি। এছাড়া বিদেশে রোড শো সহ শেয়ার বাজারে বেশ কিছু কারসাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবারে আমরা দেখে নিতে চাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগের কথা জানিয়েছেন। 12তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন 12 জুলাই 2022 সালে। এর আগে তিনি অর্থ সচিব ছিলেন। সম্প্রতি গভর্নর সহ কয়েকটি পদত্যাগ দাবি করেছে, মিছিল করেছে কেন্দ্রীয় ব্যাংক, এবং তারই পরিপ্রেক্ষিতে আব্দুর রউফ তালুকদার তিনি আসলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগের পর অফিস করেছেন মাত্র একদিন। আমরা এবারে দেখে নিচ্ছি যে ইসলামী ব্যাংকের পদত্যাগ এবং গোলাগুলির চিত্র। 8 আগস্ট অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলীর পদত্যাগ। 2017 সালের পরে অবৈধ নিয়োগ বাতিলের দাবি, কর্মকর্তাদের প্রমোশন সহ বঞ্চিতদের যথাযথ প্রমোশনের দাবি। রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। কয়েকশো দুর্বৃত্ত জোর করে ব্যাংকে প্রবেশের চেষ্টা করেছেন এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এবারে আমরা দেখে নিতে চাই যে জুলাই মাসের যে রাজনৈতিক অবস্থা তাতে দেশের সার্বিক অর্থনীতিতে একটা প্রভাব পড়েছে এবং অর্থনীতির যে সূচকগুলো সেগুলো কিছুটা পিছিয়েছে। আমরা একটু দেখে নিতে চাই যে MCCI কর্তৃক পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স, বা এটি বলা হয় অর্থনীতির গতিশীলতা সূচক, সেটিতে বাংলাদেশ প্রায় 27% পিছিয়েছে এই এক মাসে। অর্থাৎ জুন মাসে যদি আমরা দেখি যে PMI ইন্ডেক্স ছিল 63.9 পয়েন্ট, সেটি জুলাই মাসে 36.9 পয়েন্টে নেমেছে, অর্থাৎ 27 পয়েন্টের মতো কমেছে। এবছরের আগে ডিসেম্বর মাসেও আসলে PMI সূচক 55 ছিল, 60-এর নিচে ছিল। তবে নির্বাচনের পরপর সেটা কিছুটা ঘুরে দাঁড়িয়ে শুরু করেছিল, যদিও মে মাসের পরে জুন মাসে 7% কমে এসেছিল, এবারে 27% কমে গেল। এবার আমরা খাত ভিত্তিক যদি একটু পর্যালোচনা করি, দেখবো যে কৃষি খাতে প্রায় অর্ধেকে নেমেছে সূচক। আমরা দেখছি যে কৃষি খাতে 70.2 পয়েন্টে ছিল PMI সূচক, সেটি নেমেছে 35.4 পয়েন্টে। উৎপাদন খাতে সেটি 34.1 পয়েন্টে নেমেছে, ছিল 61.7 পয়েন্টে। নির্মাণ খাতে 45 পয়েন্টে নেমেছে, ছিল 65.1 পয়েন্টে। এবং সেবা খাতেও PMI সূচক, পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স, বা এটিকে বলা হয় আসলে অর্থনীতির গতিশীলতার সূচক, সেই সূচকের অবস্থান অনেকটা পিছিয়েছে।
আজকে খুলেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আজ বিভিন্ন দফতরে দফতরে দায়িত্ব নেয়ার পর ব্যাংক পাড়া মতিঝিলের কি অবস্থা এই বিষয়ে আমরা জানতে চাই। সহকর্মী আতাউর নিয়ন রয়েছেন সেখানে, তার সাথে যুক্ত হচ্ছে। নিয়ন, আপনি তো মতিঝিলে ব্যাংক পাড়ায় আছেন, ব্যাংকগুলোর কি অবস্থা, কি দেখতে পাচ্ছেন, লেনদেনের কি চিত্র? আমরা সকাল থেকেই দেখেছি যে ব্যাংকগুলোর যে শাখা রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালনা করেছে। তবে গ্রাহক সংখ্যা যদি বলতে যাই, যে আজকে সপ্তাহের প্রথম কার্য দিবসে যেরকমটা আশা করে ব্যাংকগুলো, একটু বাড়তি চাপ লেনদেনের, সপ্তাহের শুরু এবং শেষ দিনে একটি বাড়তি চাপ থাকে টাকা উত্তোলন কিংবা জমা, যেটাই বলি না কেন, সেটা কিন্তু আমরা সকাল থেকে খুব বেশি ব্যাংকগুলোতে দেখতে পাইনি। আমরা দেখেছি দু একজন গ্রাহক আসছেন এবং তারা স্বাভাবিকভাবেই লেনদেন করে যাচ্ছেন। তারা কোনো ধরনের লাইন ছাড়া বা দীর্ঘ সময় অপেক্ষা করা ছাড়াই তারা লেনদেন স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন। তবে একটা জিনিস আপনি কিন্তু বলেছেন যে এই আর্থিক খাত যেটা রয়েছে দেশের, অর্থ, যে দেশ পরিচালনার ক্ষেত্রে অর্থ কিন্তু খুব বড় একটা জায়গা, এবং সেই অর্থ সম্পর্কিত যে আর্থিক খাতগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বড় সংস্কার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বা সংস্কার করার উদ্যোগ বা দাবি কিন্তু অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মকর্তারা কিন্তু জানিয়েছেন। যে প্রথমেই বলে নেই, যদি আমি এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছি, যেটি হচ্ছে বাংলাদেশের মানি মার্কেটের একটি নিয়ন্ত্রক সংস্থা। এই নিয়ন্ত্রক সংস্থার যে প্রথম পর্ষদ যদি বলে থাকি, একজন গভর্নর, 4 জন ডিজি, ডেপুটি গভর্নর এবং একজন উপদেষ্টা, এই পুরো পর্ষদই কিন্তু এই মুহূর্তে শূন্য রয়েছে। যেখানে গভর্নর, আপনারা জানেন যে মেইলের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে অর্থ মন্ত্রণালয়, সেখানে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া সেদিন গত সপ্তাহে 6ই আগস্ট থেকে ধারাবাহিকভাবে কর্মচারীরা যখন তারা চাপ দেন, আন্দোলন করেন ডেপুটি গভর্নর যারা অফিস করছিলেন তাদেরকে পদত্যাগের জন্য, তখন কিন্তু তারা মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি স্বীকার করে তারা বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন, এবং এর মধ্যে একজন সাময়িকভাবে একটি কাগজে লিখিত দেন। তো এই জায়গা থেকে আমরা জানি, এরপরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পদত্যাগের বিষয় এসেছে, তো এনবিআর চেয়ারম্যান পদত্যাগের বিষয় এসেছে। তো আজকে যখন অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা কথা বলছিলেন, অর্থ উপদেষ্টা কথা বলছিলেন, তখন কিন্তু বলেছেন যে হয়তো এখনই পদত্যাগ বিষয়গুলো সিদ্ধান্ত আসেনি, তবে এই সপ্তাহ নাগাদ আশা করা যাচ্ছে যে পদত্যাগ হয়ে যাবে, এবং এই খাতের একটি বড় সংস্কার কিন্তু উনি করবেন, সেই বিষয়ে কিন্তু মানুষকে জানিয়েছেন। তো এই ছিল আর্থিক খাত এবং ব্যাংক পাড়া নিয়ে আমার কাছে সর্বশেষ। নিয়ন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন মতিঝিলের ব্যাংক পাড়া থেকে, জানাচ্ছিলেন লেনদেনের খবরাখবর। বনি, আয়োজনে একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন বৌনি। পুঁজিবাজারে গত সপ্তাহের শেষ দিন হয়েছিল রেকর্ড 300 পয়েন্টের উত্থানের মধ্য দিয়ে। আজকে সকালে লেনদেন ভালো গতিতে চললেও দুপুর 12:30টার পর থেকে সূচকের কিছুটা পড়তি প্রবণতা আমরা দেখেছি। ডিএসইএক্স এখনো পর্যন্ত বেড়েছে 33.24 পয়েন্ট, যদিও আমরা সকালে 1 ঘন্টার লেনদেনের পরে দেখেছিলাম 6000 পয়েন্ট অতিক্রম করেছে ডিএসইর সার্বিক সূচক। তবে এখন তা অনেকটা নেমে এসে 5958.05 পয়েন্টে দাঁড়িয়েছে। দেখছে যে সরিয়ার সূচকও যে উত্থানের প্রবণতা ছিল সেখান থেকে অনেকটা কমে এসেছে, এবং DS30 ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে গঠিত সূচকটি 27.86 পয়েন্ট বেড়েছে, দাঁড়িয়েছে 2160.60 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে, আমরা দেখছি যে 1744 কোটি 22 লাখ টাকার লেনদেন হয়েছে। আমরা এটি একটি ইতিবাচক, নতুন সরকার গঠনের পরে 1000 কোটির বেশি লেনদেন হয়েছে প্রত্যেক দিনই। আজকে এখনো পর্যন্ত শেয়ার দর বেড়েছে 137টি প্রতিষ্ঠানের, শেয়ার দর কমেছে 246টি প্রতিষ্ঠানের, এবং অপরিবর্তিত রয়েছে 15টি প্রতিষ্ঠানের শেয়ার দর। একটা বিরতির পর আবারও ফিরবো বন্দরের খবর নিয়ে, থাকুন বনির সাথে। বিরতির পর ফিরলাম, দেখছেন বৌনি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে ভারত থেকে আমদানি করা 228 টন গম। নির্ধারিত সময় খালাস না করায় সবগুলো গমই পচে নষ্ট হয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, গম নষ্ট হওয়ায় কি পরিমাণ ক্ষতি হলো অর্থের? আমদানিকারকরা কি বলছেন? শাফিন, গত ২০২২ সালে ভারত থেকে চট্টগ্রামের আলম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এই আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১১,০০০ টন গম আমদানি করে এবং এর মধ্যে ২২৮ টনের যে গমের চালানটি সেটি কিন্তু পুরোটাই ভেজা গম ছিল। যেহেতু ওই সময়টাতে এই যে ভারতের যে পাহাড়ি অঞ্চলগুলোতে তুমুল ঢল ছিল, যার ফলে আসলে বৃষ্টিতে এই গমগুলো ভিজে যায় এবং এই ভেজা গমগুলো পরবর্তীতে এই আখাউড়া স্থলবন্দরে গুদামে রাখার পর সেগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যায়। আমরা কথা বলেছিলাম এই প্রতিষ্ঠান, এটি আসলে যারা আমদানি করেছিল চট্টগ্রামের আলম ট্রেডার্স। এই প্রতিষ্ঠানটি এখানকার এই আখাউড়া স্থলবন্দরের যে স্থানীয় প্রতিনিধি আছে আক্তার হোসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তারা তৎকালীন আসলে তারা প্রথমে তারা ভালো গমগুলো তারা খালাস করতে চেয়েছিলেন এবং তারপর আসলে তারা এই যে ভেজা গম সেগুলো তারা খালাস করার উদ্যোগ নিয়েছিলেন। তবে কাস্টমস কর্তৃপক্ষের গড়িমসির কারণে আসলে তারা তখন গমগুলো তারা যথাসময়ে এগুলো খালাস করতে পারেনি, যার ফলে আসলে এগুলো পরবর্তীতে পচে নষ্ট হয়ে যায়। তবে এখন যেটি আসলে এখন কিন্তু এই গমগুলো পশু খাদ্যের কিন্তু উপযোগী নয়, যার ফলে আসলে এখন কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ কয়েক দফায় আমদানিকারক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে যে আসলে তারা এই গমগুলো এই বন্দর থেকে খালাস করতে তারা চান কিনা। তবে আমদানিকারক প্রতিষ্ঠান যেহেতু বলছে যে আসলে যেহেতু এই গমগুলো এখন কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়, সেক্ষেত্রে আসলে তারা এগুলো আর বন্দর থেকে ছাড়াতে চান না, যার ফলে আসলে এখন কর্তৃপক্ষ আসলে এই গমগুলো বন্দর থেকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। শাফিন, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এর ফলে কি পরিমাণ ক্ষতি হবে, আমরা আসলে আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি আসলে এই গমের আমদানি মূল্য ছিল প্রায় ৮০ লক্ষ টাকার মতো, যার ফলে আসলে এখন এই প্রায় ১ কোটি টাকার মতো কিন্তু বা এই ৮০ লক্ষ টাকার মতো কিন্তু তাদের ক্ষতি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তো শাফিন, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই পচা গম সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় জানাচ্ছিলেন আখাউড়া স্থলবন্দরের খবর। এবারে হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। প্রতিদিন আমদানি হচ্ছে ৭০ থেকে ৮০ ট্রাক পণ্য। সবচেয়ে বেশি আমদানি হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ। নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, জানাবেন হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানির বর্তমান চিত্র কি? পেঁয়াজ এবং কাঁচামরিচ যে বিপুল পরিমাণ আমদানি হচ্ছে তা বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে কিনা? শাফিন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে এবং প্রতিদিন প্রায় ৭৪ থেকে ৮০ ট্রাক পণ্য হিলি স্থলবন্দরে প্রবেশ করছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি ১৫ থেকে ১৬টি প্রায় ১৬ প্রকারের পণ্য কিন্তু এই বন্দরে আমদানি হচ্ছে। বিশেষ করে বেশি আমদানি হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ। সেই কাঁচামরিচ এবং পেঁয়াজের দামের যদি কথা আপনাকে একটু বলি, বন্দরে গতকাল কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটি আজকে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারের চিত্রটা কিন্তু ভিন্ন। সেখানে ১৮০ টাকা কেজি দরে গতকাল বিক্রি হলো, আজকে সেটি ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানেও কিন্তু ৩০ টাকা কেজিতে কমেছে। তবে উল্টো চিত্র আমরা লক্ষ্য করেছি পেঁয়াজের বাজারে। পেঁয়াজের দাম যেখানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি আজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে। অর্থাৎ একদিনের ব্যবধানে পেঁয়াজের দামটাও কেজিতে প্রায় ৫ থেকে ৬০ টাকা কিন্তু বেড়েছে আমরা লক্ষ্য করেছি। যদি আমি আমদানির চিত্র বলি, যে গতকাল কিন্তু প্রায় ৩৫০ মেট্রিক টনের মতন পেঁয়াজ আমদানি হয়েছে এবং ২০০ মেট্রিক টনের মতো কাঁচামরিচ এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে এই বন্দর দিয়ে এবং বেশি পরিমাণ কাঁচামরিচ এবং পেঁয়াজের আমদানিটা হচ্ছে বাজার স্বাভাবিক রাখে। তো শাফিন, এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা যুক্ত হচ্ছিলেন হিলি স্থলবন্দর থেকে। এবার একটু পাইকারি বাজারের খবর নিতে চাই। দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে এখনও প্রত্যাশিত বেচা বিক্রি হচ্ছে না। দাম বেড়েছে কিছু পণ্যের। এ নিয়ে আরও জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন পরিস্থিতি তো অনেকটাই স্বাভাবিক, বিক্রি কেন কমছে? দাম বাড়ার কারণ কি? শাফিন, সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের ভোগ্য পণ্যের যে বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, এখানে এক দফা বেড়েছে পেঁয়াজ, রসুন এবং ডাল জাতীয় পণ্যের দাম। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আজকের বাজারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা কেজি দরে। রসুন বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়, আর আদা বিক্রি হচ্ছে ২২৫ টাকা কেজি দরে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেচা বিক্রি, তার মাঝে অনেকটা অর্ধেকের চেয়ে কম বেচা বিক্রি হচ্ছে, এমনটি অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা। সেক্ষেত্রে আমরা বলে রাখি যে বিষয়টি হচ্ছে যে পণ্যের বেচাকেনা যখন কমে যায় সেক্ষেত্রে দামও কমে যাওয়ার কথা, কিন্তু আমরা বাজারে যেটি দেখতে পাচ্ছি ঠিক উল্টো চিত্র।
অর্থাৎ বেচাকেনা কমলেও দাম কিন্তু বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন, আমদানিকারক আছেন, তারা বলছেন যে কদিন ধরে ফেসবুকে এক ধরনের একটি গুজব ছড়িয়েছে, একটি মূল্য তালিকা দেওয়া হয়েছে, সেটি মূলত তাদেরকে ভোগাচ্ছে এবং বেচা বিক্রি কমে এসেছে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আজ সকাল থেকে কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রভাবটিও কিন্তু বেচা বিক্রিতে পড়েছে, এমনটি তারা বলেছেন। আর এখানে যারা আমদানিকারক আছেন তারা আরেকটি বিষয় এবার আমাদেরকে জানিয়েছেন যে নতুন সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছেন, তাদের কাছে তারা দাবি জানিয়েছেন যে ব্যাংক খাতের সংস্কার যেমন করা দরকার, একই সাথে এলসি যে জটিলতা সেটিও নিরসন করার পাশাপাশি ডলার যে সংকট সেটি দূর করতে পারলে বাজারে যে দাম বাড়ছে সেটি অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে খাতুনগঞ্জের বাজারে পণ্যের দাম বাড়লেও বেচা বিক্রি কমে এসেছে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর বা প্রতিষ্ঠানগুলো তদারকি চেয়েছেন এখানকার ব্যবসায়ীরা এবং ক্রেতারা। শফিন। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, জানাচ্ছিলেন পাইকারিতে বেচা বিক্রির খবরাখবর। এই ছিল আজকের বৌনি আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।